হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন আপনারা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আসলে অনেকটা সময় হলো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, আমার রান্নার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, কিন্তু কথা হচ্ছে না। আজ কেন কথা বলছি? কারণ নিজের সম্পর্কে জানাতে চাই, আপনাদের সম্পর্কেও জানতে চাই। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যাই হোক, আমি ভালোবাসি তিনটা কাজ করতে: খেতে, বই পড়তে, সিনেমা দেখতে। এখন সিনেমা আর বই পড়া সেটা তো একান্তই নিজের মতো, মানে অবসর সময়ে আমি করেই যাচ্ছি। এবং আমি যদি সিনেমা না দেখি, এটা আমার ঘুমের ওষুধ, আমার ঘুম হয় না। কি ভয়াবহ, তাই না বলেন? এখন খেতে যেমন ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তবে আমি মনে করি সেটা হলো যে খাওয়াটা একটা প্রবাদ আছে, মুরব্বীরা বলে থাকেন যে মানুষ খেলে মরে, না খেলে দীর্ঘদিন বেঁচে থাকে। কখনো কখনো কিন্তু কথাটা সত্য। আমি যেমন খেতে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আমি খেয়াল করে দেখেছি খাওয়া আমাদের বিভিন্ন রোগ তৈরি করে, এবং সেই রোগের কারণে আমরা এমন অসুস্থ হয়ে যাই যে একটা সময় যেটা হয় যে ডাক্তার লাইফ থেকে অনেক খাওয়া না করে দেয়। আর তাই পরিমিত এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যা আমাদেরকে দীর্ঘদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখবে। এর থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলার আর কি আছে বলেন? তবে আমাদেরকে চেষ্টা করতে হবে সুস্থ থাকতে। যার দরুন আমি আসলে কয়েকটা বিষয় খেয়াল করি রান্না যখন আপনাদের সাথে করি বা আপনাদের সাথে শেয়ার করি সে সময়ে। এবং এই খেয়াল করাটা, এই রান্না করে ইউটিউবে ম্যাস পিপলের জন্য আমরা আপলোড করি, যে সেটার মূল কারণ কিন্তু যেন আমরা সকলে সুস্থ থাকতে পারি। আমার আর অন্য কোনো কারণ নেই। আমি কি খাচ্ছি, আমাদের কি খাওয়া উচিত, আমার পরিবারকে কি খাওয়াচ্ছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার বরের অনেক বড় একটা রোগ হয়েছে, যার নাম ক্যান্সার। উনি এখন 2 বছর গত হয়েছে, এখনো চলছে। 5 বছরের আগে নাকি ডাক্তার বলতে পারবে না যে এই রোগটা আবার ব্যাক করবে কিনা। এখন আমার বাবাও ক্যান্সার পেশেন্ট। হ্যাঁ, এখন আপনারা বলবেন যে এত যে গুছিয়ে গুছিয়ে খান, তাহলে কেন ক্যান্সার হলো? 2 বছর আগে মোটেও গুছিয়ে খেতাম না। আমরা ভীষণ ভালোবাসতাম বাইরের খাবার খেতে, গরুর মাংস খেতে, রেড বিফ যেগুলো আছে সেগুলো আয়েশ করে খেতে ভালোবাসতাম। তবে একটা জিনিস আমি সবসময় মেনটেন করেছি, সেটা হলো যে ঘরে একদম রুটিন মাফিক আমরা রেড মিট রান্না করি। সপ্তাহে 1 দিন খাই চিকেন, বাকি 6 দিন আমরা মাছ খাই। হ্যাঁ, একটা খুব ভালো খবর দিই, সেটা হলো যে আমার বরের ক্যান্সারটা অপারেশনের মাধ্যমে রিমুভ করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে তাকে কিন্তু কোনো ধরনের কেমোথেরাপি বা কোনো ধরনের রেডিয়েশন বা ওরাল কেমো কোনো কিছুই দিতে হয়নি। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা ব্যাপার। তো যেই বিষয়ে আসছিলাম, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে কয়েকটা বিষয় মেনটেন করা উচিত, এবং অবশ্যই নাজনীন হাসান চুমকিকে যারা ফলো করেন তাদেরকে জানানো উচিত। আমার প্রফেশনটা এমন যেখানে অধিকাংশ সময় আমার বাসার যিনি সহকারী আছেন উনি রান্না করেন, আমরা খাই। তো সেই ক্ষেত্রে নিজের যখন খুব খেতে ইচ্ছা করে, কত দ্রুত একটি রান্না নিজে করে নিজের খাওয়াটা সেই রাত 10টার সময় বা 8টার সময় খাওয়া যায়, সেই চেষ্টাটা আমরা করি। বা দুপুরে একজন গেস্ট আসলো, সেই বিষয়টা যেন খুব বেশি আমি রান্নাঘরে কাটাচ্ছি আর গল্প করতে পারছি না আমার মেহমানদের সাথে, সেটা যেন না হয়। তাই কত দ্রুত একটি রান্না করা যায় সেই চেষ্টাটা আমি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। একটি রান্না কত দ্রুত করার জন্য কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি যেটা করি, মাছ বা মাংস সেটার স্বাদ যেন অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে, পুষ্টিগুণ যেন থাকে, সেই চেষ্টাটা করার জন্য রান্নাটা করি। এবং সেই রান্নাটা করা মানে এমন না যে মাছের আষ্টে গন্ধ থাকবে, মাংসের কাঁচা ফ্লেভারটা থাকবে, নট দ্যাট। সেটা কখনোই আমার থাকে না, একদম গ্যারান্টি দিয়ে বলছি, রান্না করে দেখতে পারেন। কিন্তু মাছটাতে অনেকেই দেখি যে রসুন, আদা এগুলো যোগ করে থাকেন। না, সব রান্নাতে আসলে রসুন আদা খাওয়া যায় না। যদি আমরা মাছের ভুনা করি বা আমরা যেটাকে বলা হয় যে কোরমা, তারপরে আমরা যদি কখনো আছে না যে
কষানো, এরকম বিভিন্ন রকম রান্না যদি করি সেই ক্ষেত্রে আদা রসুন লাগতেই পারে, কিন্তু সব কিছুতে না। সবজি দিয়ে একটা মাছ রান্না করব বা সবজি রান্না করব, সেটার একটা আলাদা ঘ্রাণ আছে, একটা আলাদা স্বাদ আছে। যখনই রসুন বা আদা দেওয়া যাবে তখনই সেটার ঘ্রাণ এবং পুষ্টিগুণ এবং ওই স্বাদটা না চেঞ্জ হয়ে যায়। তাই সকল সময় যে আপনাদের রসুন আদা দিয়ে রান্না করতে হবে নট নেসেসারি, এবং সেই ধরনের রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো আপনারা, আমি বলছি যে রান্না করে দেখেন, খারাপ লাগবে না এবং অন্যরকম একটা মানে স্বাদ পাওয়া যাবে, যে স্বাদটা ভীষণ হেলদি, ভীষণ রকমের সুঘ্রাণ। এরপর যদি আসি আরেকটা বিষয় মাথায় রেখে আমি রান্না করি, সেটা হলো যে খাবার সাশ্রয়। পুরো পৃথিবী জুড়ে আমাদের চারপাশে অসংখ্য লাখ লাখ কোটি কোটি মানুষ না খেয়ে আছে, তাহলে আমরা এমন রান্না কখনোই করবো না যেটা আমাদের খাবার নষ্ট হয়, বা যেটা খাবার পর মনে হয় যে বাসি করে করে খাই, এত খাবার ডিপে ঢুকায়। ডিপে খাবার রাখা যাবে না। এটা আপনি 7 দিনের রুটি বানিয়ে রাখলেন, 7 দিনের পরোটা বানিয়ে রাখলেন, 7 দিন বা 5 দিনের আপনি সিঙ্গারা বানিয়ে রাখলেন, কাবাব বানিয়ে রাখলেন, এটা একদম অন্য হিসাব। ফ্রিজে খাবার রাখা, এটা যে আমাদের শরীরের জন্য কত ভয়াবহ, ডাক্তার, আমাদের ডায়েটিশিয়ান, আমাদের বিভিন্ন মানে রোগের চিকিৎসক যারা আছেন তারা বারবার এখন না করছে। বিশেষ করে ভাত, সবজি, মাছ, মাংস এগুলো তো পারলে 3 বেলাই রান্না করে খেতে পারে। তো আমি আমার ঘরে যেটা চেষ্টা করি, 3 বেলা তো আর হয় না, দুপুরে যেটা রান্না হয় আমি ফ্রিজে তুলি না, বাইরেই রাখি। এবং বলবেন গরমে কি করেন? জাল দিই। যদি আমি চলে যাই আমার বাড়িতে, আমি যেভাবে বড় হয়েছি দেখে, এক এক পাতে 20 জন 25 জন মানুষের খাবার দেয়া হতো, তা এত এত রান্না। তো এই রান্নাগুলো কি গরমে নষ্ট হওয়ার কথা না? কিন্তু জীবনেও নষ্ট হতে দেখিনি, কারণ বা মায়েরা চাচিরা সবসময় জাল দিয়ে সেটা আবার ঠান্ডা করে রেখে দিত। সেই প্রসেসে কিন্তু আমাদেরকে এখন ফিরে যেতে হবে। আমাদের জীবন যতই ব্যস্ততা থাকুক না কেন, আমাদের সেই প্রসেসে ফিরে যেতে হবে। আর তাই অল্প রান্না করতে হবে, যেটুকু আমাদের প্রয়োজন, আমাদের পরিবারের প্রয়োজন, তার বাইরে আমরা রান্না করি না, এবং সেটাই আপনাদেরকে সবসময় বলি। এই যে দাদি, ফুপু, চাচিদের কথা যেহেতু আসলো, আমি কিন্তু খাবার রান্না করার সময় প্রায়শই বলে থাকি যে এটা আমার দাদির রেসিপি, এটা আমার মায়ের রেসিপি, এটা আমার ফুপুর রেসিপি। এটা বলার একটা কারণ আছে, পারিবারিক বন্ধনটা অটুট রাখা, পরিবারের ঐতিহ্য, পরিবারের একটি রান্নায়, একটি সেলাই, একটি আসবাব, একটি বই, যে বইটি আমার দাদি পড়তেন, সেই বইটি পড়ার মধ্যেও কিন্তু আলাদা একটা ভালো লাগা আছে। আমি আমার দাদির শাড়ি পরি, আমি আমার নানির শাড়ি পরি, তো আমি আমার ফুপুর শাড়িও পরি, মায়ের শাড়ি তো পরি। তো এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে কিন্তু পরিবারের সাথে একাত্ম থাকার একটা ব্যাপার আছে। আর তাই পরিবার থেকে শিখে আসা সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের রান্না নিয়ে ঐতিহ্য আছে, এক এক বিভাগের বা এক এক জেলার এক এক রকম রান্না, তাই না বলেন? সেই রান্নাগুলো যখন আমি শিখছি বা আমি জানছি, তখন আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি। আমাদের দেশের বাইরে মানে বিদেশে গেলে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার খাই, যে খাবারগুলো অন্যরকম স্বাদ, ঘ্রাণ, ইনগ্রেডিয়েন্টস গুলো একদম ডিফারেন্ট। তো সেই রান্নাগুলোর সব ইনগ্রেডিয়েন্টস তো আমাদের দেশে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে নিজেদের দেশের বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করে যতটা সম্ভব ওই স্বাদটা, ওই ঘ্রাণটা রেখে যে রান্নাটা আমি করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এই গেল আমার টোটাল ব্যাপারটা। এবং আবার যদি আসি, যে আপনারা দেখবেন যে আমি কিন্তু যেদিন রান্নাটা করি সেদিন চেষ্টা করি কাঁচা বাজারে যেতে এবং সাথে সাথে সেই খাবারগুলো কিনে নিয়ে এসে তারপর রান্না করতে। এই যে ফ্রেশ ব্যাপারটা, এটা যে আমাদের শরীরের জন্য কত উপকার, কত মানে দারুণ একটা ব্যাপার। আমি এখনো ওইভাবে আমাদের দেশে বাজার করতে গেলে শান্তি পাই না। যদি বলি 250 এটা দেন, 100 মরিচ দেন, তখন না সবাই কিভাবে যেন তাকায়, পাত্তা দিবেন না।
কারণ আপনি যখন অফিস থেকে ফিরবেন তখনও কাঁচা বাজার পাওয়া যায়, বাসার জন্য নিয়ে আসবেন, পরদিন সকালে আপনার পরিবার সেটা রান্না করবে। অথবা বাড়ির মহিলারা যদি বাজার করেন, যারা রান্না করছেন, সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে ফিরে আসার সময় বাজার করে নিয়ে এসে রান্না করে ফেলবেন। আপনার পরিবার সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকবেন। আমরা নারীরা যদি সুস্থ না থাকি তাহলে যেটা হয় যে ঘরটা না কেমন যেন এলোমেলো হয়ে যায় এবং খুব টেনশন হয়। আমার সন্তানকে কে করে খাওয়াবে, আমার স্বামীকে কে ঠিকমতো যত্ন করে অফিসের টিফিনটা দিবে, উনি সারাদিন পরে যে বাসায় আসছেন ওনার মানে ফ্রেশ রান্নাটা, ভালো রান্নাটা কে করে খাওয়াবে, এই দুশ্চিন্তা থেকে আমরা আরো অসুস্থ হয়ে পড়ি। জীবনটা যেন কেমন একটা মানে দুশ্চিন্তায় ভরপুর হয়ে যায়। ঠিক তেমনি বাড়ির যে মানে কর্তা পুরুষ, তিনি যখন অসুস্থ হয়ে যান তখন যেটা হয়, দুশ্চিন্তার সাথে আরো একটি বিষয় যোগ হয়, অসহায়ত্ব। আর তাই কোনো দিকে তাকানো যাবে না, যতটা সম্ভব চেষ্টা করতে হবে ফ্রেশ রান্না করার। এবং আমি খেয়াল করে দেখেছি যে একটা রান্না চাপিয়ে দিয়ে আমি দ্বিতীয় আরেকটি কাজ করে আসতে পারি। আমি বসে বসে বই পড়ি, আমি বসে বসে চা খাই, আমি বসে বসে টিভি ছাড়ি। আমি জানি যে আমাকে 10 মিনিট পরে গিয়ে জালটা কমিয়ে দিয়ে আসতে হবে বা আমার একটু নাড়া দিতে হবে, অথবা আমার এই রান্নাটা টোটাল 30 মিনিটে হবে। তো 10 মিনিটের মাথায় একবার উল্টে দেবো, 10 মিনিটের মাথায় আমি পানি ঢেলে দিব কষানো হয়ে গেলে, আর 10 মিনিটের মাথায় আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর 2 চুলা থাকলে তো কথাই নেই, একই সাথে টপ রান্না হয়ে যায়। সুতরাং আমরা যখন রান্নাটা করি তখন প্রত্যেকটি নারী বা পুরুষ চেষ্টা করি ফুল মনোযোগ দিতে, ওখানে কোনো রকম ফাঁকিবাজি নেই। কিন্তু আমাদের একটু ভুলের জন্য আমাদের পরিবারের অনেক বড় ক্ষতি হতে পারে। সেই ক্ষতির চেষ্টাটা বাইরের বাজারওয়ালা আপনাকে পাত্তা দিচ্ছে না, তো আপনি তো টাকা দিয়েই তার কাছ থেকে সবজিটা নিচ্ছেন, সেইটা একদমই পাত্তা দিবেন না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসবেন। যত কম সম্ভব ফ্রিজে খাবার না রেখে খাওয়ার চেষ্টা করবেন, রান্নার চেষ্টা করবেন, প্লিজ আবার অনুরোধ করলাম। এই যে রান্নাটা কিন্তু মানুষের মানে যেমন পেশা তেমন নেশা, আমার কাছে নেশা। আর এই নেশাটাই একসময় এমন হয়ে দাঁড়ালো যে আমি এখন দেশের বাইরে যেও রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এবং ঘরে সবসময় চেষ্টা করি নিজে হাতে রান্না করতে। এটা আসলে এই নেশাটা এখন অন্যদের সাথে শেয়ার করার কারণ এত কম ধরে যা বললাম সেগুলোই। আমি চাই সবাই সুস্থ থাকুক, সবাই সবার পরিবার নিয়ে হাসি খুশি জীবনযাপন করুক। প্রত্যেকটি পরিবারের একটা ঐতিহ্য থাকে, প্রত্যেকটি পরিবারের রান্নার এক ধরনের ধরন থাকে। তো আমাদের বাড়ির রান্নার ধরনটা না কেমন যেন মিক্সড মশালা টাইপের হয়ে গেছে, কারণ আমার দাদা দাদি দীর্ঘ সময় কলকাতাতে ছিলেন। ওনারা আমার দাদা চাকরি করতেন রেলওয়েতে, সেই সূত্রেই কর্মসূত্রেই ওখানে থাকা ছিল। সেই ক্ষেত্রে আমরা যখন বড় হয়ে উঠছি একটু একটু, তখন আমরা আসন পেতে বাটিতে বাটিতে আলাদা তরকারি দেওয়া হতো, কাঁসার থালায় সেটা সাজিয়ে পরিবেশন করা হতো। এভাবে আমরা কাঁসার গ্লাস, কাঁসার বাটি, কাঁসার প্লেটে এবং টুলের উপরে খাবারটা নিয়ে খেতে অভ্যস্ত। একদম লম্বা বারান্দায় সবাই পাত পেরে বসতাম, মা চাচিরা আমাদেরকে খাওয়াতেন। তো একটি পরিবারে যখন এতজন মানুষ থাকে, দাদির হাতের রান্না একরকম, তার কাছ থেকে আমার মায়েরা শিখেছেন, তারা একরকমের রান্না করেছেন। আমার ফুপুদের রান্না আরেক রকম, তাদের মায়ের কাছ থেকে শিখে তারা যখন অন্যান্য জায়গাতে গেছেন তখন সেটার সাথে আরেক ধরনের ব্লেন্ডিং হয়েছে, হওয়ার ফলে তাদের রান্না একরকম। এখন যখন আমরা আমাদের ফুপুদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে, চাচিদের কাছ থেকে শিখে রান্না করি, আমাদেরটা আরেক রকম ব্লেন্ডিং হয়। তো সবকিছু মিলিয়ে এক ধরনের রান্না আমরা বোনেরা করি। এবং আমার পরিবারের এমন কোনো মেয়ে নেই যে রান্না পারে না। আমরা প্রত্যেকটা বোন রান্না পারি, আমরা প্রত্যেকটা বোন হাতের কাজ পারি, আমরা প্রত্যেকটা বোন আসলে পরিবারে একজন নারীর যা যা কাজ থাকে, দায়িত্ব থাকে, সবকিছুই
গুছিয়ে করার চেষ্টা করি। এটা আমার ফুপুর কুলের বোনেরাও, আমার চাচার কুলের বোনেরাও এবং আমি নিজেও সেটা শিখেছি। এটা পারিবারিকভাবেই শেখানো হয়েছে। তো সেই শেখানোটা এতদিন আসলে আলসেমি করে কখনো কারোর সাথে শেয়ার করতাম না, শুধু নিজের ঘরের মধ্যেই থাকতাম। কিন্তু এখন মনে হয় শেয়ার করা উচিত। কেন উচিত? কারণ এগুলো তো আমি মনে করি না যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। আমি যে কাজ করি সেই কাজে কিন্তু সকাল 7টার সময় ঘর থেকে বের হতে হয়। ঘরে ফিরতে ফিরতে অনেক সময় দেখা যায় যে রাত 3টাও বেজে গেছে, 1টাও বেজে গেছে, রাত 12টাও বেজে গেছে। খুব দ্রুত আসলেও আসি রাত 10টায়। তো এরপরে কিন্তু আমরা সংসার করি, কিভাবে করছি, কিভাবে গোছানো সম্ভব, কিভাবে করা সম্ভব, কিভাবে আসলে এরপরেও সুস্থ থাকা সম্ভব এবং ঘরে পা দেয়া বা একজন মেহমান এসে আমার হাতের রান্নাটা খাওয়ার পর কতটা তৃপ্ত হন সেটা শেয়ার করার জন্য আসলে এই ভিডিওগুলো। আরো একটা বিষয় আছে, সেটা হলো যে এই যে বললাম যে পরিবারের ঐতিহ্য, অনুভূতি, আমার মায়ের কাছ থেকে আমি যেটা শিখছি, আমার মা যখন দেখছেন সেটা যে বলছি মায়ের রান্না বা মায়ের কাছ থেকে জেনেছি, ফুপুর রান্না ফুপুর কাছ থেকে জেনেছি, ওনারা না মুগ্ধ হন। আর সেই মুগ্ধতাটা আমাকে খুব শান্তি দেয়। সেই কারণেও আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আমার পরিবারের গল্প করছি আপনাদের সাথে, আপনাদের কথাও জানতে চাচ্ছি। এইভাবে আমরা এই গ্লোবাল জগতে এইরকম ইন্টারনেটের মাধ্যমে বা আকাশ যোগাযোগের মাধ্যমে বলি, আমরা একজন আরেকজনের সম্পর্কে জানছি। আমি বিভিন্ন ধরনের রান্না দেখি, এটাও আমার এক ধরনের নেশা। আমাকে অনলাইনে দেখলে অনেকে ভাবে যে হ্যাঁ ফেসবুকিং করছে অথবা হোয়াটসঅ্যাপে আছে। না, আমি বেসিক্যালি রান্না দেখি, আমার রান্না দেখতে ভালো লাগে। আমার এই যে সুন্দর করে বিভিন্ন ভাই বোনেরা রান্না করেন, বিভিন্ন মুরব্বীরা রান্না করেন, সেগুলোর বিভিন্ন রকমের ভ্লগ বা ভিডিও দেখছি। এটা কি আনন্দ দেয়, কি যে ভালো লাগে আমার। আমি ওনাদের সম্পর্কে, ওনাদের রান্নার স্টাইলে, এমনকি হাত দেখলেও বোঝা যায় যে এই মানুষটা আসলে কত ভালো রাঁধুনি বা কত যত্নের সাথে রান্নাটা করছে। তো এই সব কিছু মিলিয়ে চুমকিস আপনাদের সামনে আমি আসি, আপনাদের সাথে আমি শেয়ার করি আমার রান্না, আমার লাইফস্টাইল। বলতে ভুলে গেছি সেটা হলো যে এই যে বারবার বলছি না স্বাস্থ্যের কথা, অনেক বছর হয়েছে, তাও আমি ঠিক কাউন্ট করে বলতে পারবো না, মনে হয় 5-7 বছর হবে আমি তো শুটিং এর খাবার না খাওয়ার চেষ্টা করি। মোস্ট অফ দ্য টাইম আমি বাসা থেকে খাবার নিয়ে যাই। এমনও অনেক দিন গেছে যে আমার পরপর কাজ, আমি মেয়েদেরকে বলতে ভুলে গেছি যে পরদিন আমার কাজ আছে, আমার জন্য একটু টিফিন রেডি করে রেখো। তো সেক্ষেত্রে কি করব, সকালে ভাত রান্না করে ভাত ভাজি করে নিয়েই চলে গেছি। তাও আমি ঘরের রান্নাটা খাওয়ার চেষ্টা করি। এটাতে কিন্তু এমন কিছু নাই যে ক্রেডিট নেবার, বাইরের খাবারও ফ্রেশ থাকে। তারপরও যদি একটু বাইরের খাবার কম খাওয়া যায় বেটার। আমাদের পরিবারের সুস্থতার কথা চিন্তা করে আমি যে কাজগুলো এখন আর করি না, তার মধ্যে একটা হলো তেল বেশি খাই না, চেষ্টা করি ঘি দিয়ে রান্না করার, মাখন খুবই কম ইউজ করি। চিজ কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার, তারপরে চেষ্টা করি কম খেতে। খুব বেশি মশলা খাই না, কাঁচামরিচ খাওয়া শুরু করেছি, শুকনো গুঁড়ো মরিচ খুবই কম খাই, একদম না দিলেই নয়, তখন আমি শুকনো গুঁড়ো মরিচ দিই। এখন প্রশ্ন আসতে পারে যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে রান্নার চেহারাটা কেমন হয়। তার জন্য যেটা ব্যবহার করি কাশ্মীরি লাল মরিচ, যেটা আমার রান্নার একটা রং এনে দেয়। খুব বেশি ডিপ ফ্রাই খাবার আমরা খাই না। আমরা বিকেলে স্ন্যাক্সটা সবসময় চেষ্টা করি একটু সাথে সাথে বানিয়ে নুডলস দিয়ে বিভিন্ন রকম খাবার করার, সতে ভেজিটেবলস, তারপর বিভিন্ন ধরনের ফিশ বা চিকেন, এরকম অল্প একটু বানিয়ে নিই, ওইটা আমরা সন্ধ্যার খাবার খেয়ে নিই কখনো কখনো। এরপর রাতে জাস্ট একটা স্যুপ খেয়ে ফেলি অথবা কিছুই খাই না, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আমাদের আর কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। মোটামুটি একটা রুটিনের মধ্যে নিয়ে চলে এসেছি। আরো একটা জিনিস অফ করেছি, সেটা হলো যে সুগার, চিনি, সাদা চিনি অলমোস্ট বর্জন করা হয়েছে বাড়িতে। আমাদের সকল সময়ে গুড় থাকে,
বা পাটালি, আপনারা যারা যশোর, চুয়াডাঙ্গা, খুলনার মানুষ তারা পাটালি চিনেন, পাটালি থাকে। তো যেখানে প্রয়োজন সেখানে গুড় বা পাটালি দেবার চেষ্টা করি, মাঝে মধ্যে চিনি দিই। যেমন আমার এখন সিজন, এখন আমার ঘরে গুড় এসেছে, কিছুদিন আগে আসলে গুড় শেষ হয়ে গিয়েছিল, তাই কিছু রান্নায় আমাকে একটু চিনি দিতে হয়েছে, কিন্তু এখন আর দেয়া হবে না, কারণ মাশাআল্লাহ খুব ভালো গুড় এসেছে। এই হলো আমার লাইফস্টাইল, আমার জীবনযাপন, আমার সংসার, আমার নিজস্ব একটা পৃথিবী। আপনাদের গল্প শুনবো। আপনারা খুব ভালো থাকেন এবং অবশ্যই গল্প করবেন কমেন্ট বক্সে। সবার জন্য আবারও হ্যাপি নিউ ইয়ার। খুব খুব ভালো জীবন কাটুক আপনাদের, সেই প্রার্থনা করি। আমার জন্য প্রার্থনা করবেন। টাটা।